হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরাজ শো থেকে আমি মিরাজ হাওলাদার। সবাই কেমন আছেন? আজকের এপিসোড নাম্বার 4। আজকের আমাদের সাথে গেস্ট যিনি আছে তার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু যদি বলেন। আসসালামু আলাইকুম দর্শকদের, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম আর আমার ডাক নাম হচ্ছে জিহাদ। এটা হচ্ছে আমার মা বাবার জন্মগত ডাক নাম। আমার বাড়ি হচ্ছে বরগুনা জেলা। আমাদের গ্রামের নাম হচ্ছে চরকগাছিয়া 6 নং বুড়িরচর ইউনিয়ন। তো আমি লেখাপড়া আপনার ওখান থেকেই করে আসছি। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বরগুনা সরকারি কলেজ থেকে। তারপরে এখন একটু লেখাপড়ার একটু গ্যাপে আছি, এখানে ঢাকায় আছি। আর এর পাশাপাশি এটা টুকটাক জব করি, এই নিয়ে চলতেছি ইনশাল্লাহ। ও আচ্ছা, আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করলেন এবং আপনার কথার মধ্যে, সত্যতার মধ্যে যদি কোনো প্রকার হ্যারাসমেন্ট বা কোনো প্রকার ঝই ঝামেলা, যদি কোনো প্রকার কিছু আসে, এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। অবশ্যই। এটা স্বীকার করতেছেন? জি। আচ্ছা, এখন আপনাকে একটু ছোটবেলা থেকে একটু শুনতে চাচ্ছি, আপনার জন্মস্থান ওখানে কি জন্মগ্রহণ করেছেন না এর বাইরে, এবং আপনি কিভাবে কোন ফ্যামিলি থেকে বড় হয়ে উঠছেন? আসলে আমার জন্ম হচ্ছে আমার বরগুনা জেলায়, আমাদের যে গ্রামের নাম বললাম চরকগাছিয়া। জি। ওইখানে আমার জন্ম এবং ওখান থেকে বেড়ে ওঠা। এর ফাঁকে মাঝে একটু ঢাকা আসছিলাম, তারপরে আবার ঢাকা থেকে আবার বাড়িতে চলে গেছি। ওকে। তো লেখাপড়া ওখান থেকে শুরু। এর আমি হচ্ছি বলতে পারেন যে মানে মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে। জি জি জি। ঠিক আছে, ওই মিডল ক্লাস ফ্যামিলির বাবার সংসারে আমার জন্ম। তো সেই থেকেই ওইখান থেকে আমার বেড়ে ওঠা এবং এই যে আপনার সেই থেকে এই পর্যন্ত আর কি আমার পথ চলা। যাক, আলহামদুলিল্লাহ। আপনি ঢাকাতে থাকেন কতদিন? ঢাকাতে আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি 2016 সালে। আচ্ছা তারপর থেকে আমি ঢাকায় আর কি একা একা থাকতেছি। আমার ফ্যামিলি বাড়িতে আছে আর আমি একাই থাকি। আচ্ছা আচ্ছা। এই। আপনি শুরুতে যেখানে এসেছিলেন সেখানেই আছেন? হ্যাঁ, আমি এখানেই আছি। আমরা এর আগে যখন ফ্যামিলিগত নিয়ে আসছিলাম তখন এখানে ছিলাম, আর এখন আমি একা আছি, মানে এখন আমার ওয়াইফ সহ। এখন ওই আমি ব্যাচেলর লাইফ থেকে ওইখানেই আর কি একই জায়গায় আছি। আমরা একটু মূল পয়েন্টে যাব। যেমন আপনি আমার সাথে যোগাযোগ করার পরে, মিরাজ সাথে যোগাযোগ করার পরে আপনি একটা আপনার ইচ্ছা পোষণ করেছিলেন, যেখান থেকে আপনাকে এই শোতে ডাকা। আপনি বলেছিলেন যে আমার শোগুলো আপনি দেখেছেন আর যে নীরবের সাথে, আর যে কিবরিয়ার সাথে, স্যারের সাথে, তারপর হচ্ছে লাভগুড়িয়াতে শাম, এই স্টুডিওতে আমি কথা বলেছি। সেখান থেকে আপনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আপনি ওই প্ল্যাটফর্মে কথা বলতে চান বা একটু যাওয়ার ইচ্ছা আছে। এটা কেন, কিসের জন্য? আসলে এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমার একটা বিষয় যে এখানে মনে করেন যে নিজের লাইফের ঘটেছে অনেক কথা বলা যায়, শেয়ার করা যায়। যে আছে না যে আমি আমার অনেক বুকের ভিতরে অনেকের কষ্ট থাকে, এই কষ্টগুলো আমি মানুষের সাথে একটু শেয়ার করলাম। বা আমি কি পছন্দ করি কি না করি, এই বিষয়গুলো মানুষের সামনে একটু তুলে ধরলাম। যে মানে এটা বলতে পারেন যে বিনোদনের সাথে বা কষ্টের সাথে দুইটাই আর কি। না, এখানে তো এই যে শোটা, এখানে যে কোনো একটা কারণ, একটা রিজন থাকতে হয়। কারণ যেমন দেখা গেছে আপনি আপনার একটা স্যাড লাইফ মানে লিড করতেছেন, বা একটা ভালোবাসার জায়গায় সেখানে হোঁচট খেয়েছেন, এরকম একটা পার্ট থাকে। ফ্যামিলির কাছ থেকে অবহেলিত, সেখানে একটা পার্ট থাকে। ফ্যামিলি হারাই ফেলছেন, আর যে কিবরিয়া স্যার আপন ঠিকানা একটা ওনার চ্যানেল আছে, যেখানে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দেয়। তো আপনি কোন বিষয় বলতে চাইছিলেন ওখানে? আমি আসলে বেসিক্যালি হচ্ছে আমি যেই বিষয়টা নিয়ে আমার ওই যে বললাম যে মানে কেউ কেউ বলতে চায় বিনোদনের স্বার্থে, কেউ দুঃখের সাথে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি একটু গান প্রিয় মানুষ। ও আচ্ছা আচ্ছা। আমি একটু গান প্রিয় মানুষ, গানটা পছন্দ করি। ঠিক আছে, এই জন্য আমি চাচ্ছিলাম যে যেহেতু এটা একটা লাইফ স্টোরি নিয়ে একটা গল্প, ঠিক আছে, এখানে মানুষের লাইফের স্টোরিটা বলে, তো আমি এখানে কিছু লাইফের স্টোরি কিছু বলবো, আর দেখা গেছে ফাঁকে দুই একটা গান যদি মানে বলার মতো। আচ্ছা, এই যে গানের পরিবেশটা, আপনি আগে কখনো কোনো প্ল্যাটফর্মে কি গান গাওয়ার সুযোগ হয়েছে কিনা, বা কোনো স্টেজ শো করেছেন কিনা, বা কিছু হয়েছে কিনা? করছি বলতে আমাদের বরগুনায় যখন শিমুলতলা বৈশাখী মেলা হয়, ওইখানে আমি 3-4 বার গান করছি। আর বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, আমাদের কলেজ থেকে শুরু করে এরকম মানে ওইরকম বড় কোন স্টেজ আমি আসলে করি নাই, এখন করা হয় না। আপনার আসলে গানের মাধুর্য কতটুকু আমরা শুনবো। এর ফাঁকে একটু বলে নেই, একটা জিনিস, নিজের ট্যালেন্ট নিজেরই কিন্তু অগ্রসর করতে হয়। আমি চাইলে আমি পারবো না, মানে আর যে নীরবেশ ভাইয়ের সাথেও যদি যান, সেখানে উনি হয়তো বা এইরকম শো করে না, উনি স্যাড লাইফ নিয়ে কিছু ওখানে প্রোগ্রাম করে। এবং আপনি চাইলে আর যে কিবরিয়ার ওখানেও বলার সুযোগ আছে, কিন্তু ওই জায়গাটা আসলে অ্যাকসেপ্টেবল হওয়াটা খুবই টাফ। এটা আপনিও জানেন হয়তো বা, আর আমি তো ওই প্ল্যাটফর্মে গিয়েছি। তো আমি চাচ্ছি যে আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং আমার অডিয়েন্স যারা রয়েছেন,
এই মানুষটাকে চিনে রাখবেন, উনি আসলে ভালো গান করে, কারণ ওনার আসলে আগে কথা না বলে তো আমার সাথে আমি ডাকি না। তো আজকে হয়তো আমরা অনেক কিছুই চেষ্টা করব জানার জন্য। আর আপনি যদি কখনো কোনোভাবে স্টুডিও থেকে আপনাকে ডাকা হয় বা ভালো প্ল্যাটফর্মে ডাকা হয় এবং যদি কখনো স্টেজ প্রোগ্রামে ডাকা হয়, আপনি কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে কাজ করতে পারবেন? অবশ্যই ইনশাল্লাহ। আমি আসলে আমাকে যদি কোনো স্টেজ থেকে ডাকা বা কোনো স্টুডিও থেকে ডাকা হয় যে আপনার সাথে প্রোগ্রাম করব, ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো যে আমার ভিতর যতটুকু আছে ততটুকু দেওয়ার আমি চেষ্টা এই যে করব। গান শেখার, এটা কি শেখার কোনো মাধ্যম ছিল বা আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন নাকি নিজের হ্যাঁ, অভিজ্ঞতা? প্রশিক্ষণ ছিল, মানে একদম আমার ছোটবেলা থেকে ছিল না, কিন্তু আমি যখন এসএসসি কমপ্লিট করি, অর্থাৎ তখন তখন আমি আমাদের বরগুনা শিল্পকলা একাডেমি থেকে আপনার মানে একটু আমার শ্রদ্ধেয় স্যার জাকির হোসেন পান্না, ওনার কাছ থেকে উনি হারমোনিয়াম প্রশিক্ষণ দেন, তার সাথে সাথে গানটাও করে। তো ওইখানে আমি 6 মাসের মতো মানে হারমোনিয়ামটা জাস্ট ট্রাই করছিলাম। আর গানের যে বিষয়টা, এটা হচ্ছে আমার মানে জন্মগত থেকে, মানে জন্মের পর থেকে আমি যখন ভালোবাসার জায়গা থেকে কেমন মানে আমার ভিতর থেকে কিভাবে যেন আসে, আমি কিভাবে আসে আমি জানি না। আমি যদিও শোনা শুনছি যে আমার মানে মায়ের বাপের বাড়ির যে আমার নানা, তারপর আমার মামারা, তারপর আমার দাদার যে গ্রুপটা আমার বাপের, এদের ভিতরে এই যে মানে আগে এদের ভিতরে এই গানের প্রচলনটা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই দিক থেকে হয়তো বা ওই যে জন্মগত সূত্রে পাওয়া বলেন অনেকে, পৈতৃক সূত্রে ওইভাবে হয়তো বা বিষয়টা হয়েছে। আমি নিজেও জানি না যে আসলে কিভাবে হয়, কিন্তু আমি ওই তাদের কাছ থেকে শুনে বুঝি যে আসলে আমার ভিতরে যে গানটা কাজ করে, এটা হয়তো ওই সূত্র ধরেই হয়তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর ফাঁকে আমার এখানে যে এই যে মিরাজ শোতে আসছেন, এখানে আসার আগে কোনো মিডিয়ার সাথে আপনি কানেক্টেড হয়েছিলেন কিনা, বা ওরকম মিডিয়ার সামনে কখন গান প্রচার করার সুযোগ হয়েছে কিনা? আসলে হ্যাঁ, মিডিয়ার সাথে আমি একটা চ্যানেলে, ওটার নাম হচ্ছে সাধারণ টিভি। আচ্ছা ঠিক আছে, ওটাও ফেসবুক চ্যানেল ওনাদের। ওইখানে আমি মনে করেন যে 2বার প্রোগ্রাম করছিলাম, কিন্তু ওনারা যে কথা বলে, ওনাদের সাথে আসলে আমার ওইভাবে বনিবনাত হয়ে ওঠে না। জি জি জি। কারণ ওনারা একটা মানে একটা অ্যামাউন্টের একটা বিষয় আর কি। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে এটা আমার দ্বারা, কিন্তু আমি ওখানে 2বারই মনে করেন যে স্কার্ট পাইছি। ঠিক আছে, ওটা কোনো বড় কোনো প্ল্যাটফর্ম না, কিন্তু জাস্ট আমি গানটা গাইছি এই জন্য যে আমাকে অনেকে বলে যে তুমি এত ভালো, যাই মোটামুটি আল্লাহ কণ্ঠে ভালো একটা প্ল্যাটফর্মে চেষ্টা করো। তো আমি এই চিন্তা ভাবনা করে দেয়া, অনেকে আমাকে বলে যে সামনাসামনি যে আপনি গান ভালো, কিন্তু আসলে কোনো প্ল্যাটফর্মে আপনি ট্রাই করতেছেন না কেন? কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা বিষয়, এখন এখানে অনেক সময় চাইলেও মনে করেন যে ট্রাই করা যায় না। হ্যাঁ, কারণ এখন হচ্ছে আপনার মনে করেন যে যোগ্যতা অনুসারে আছে না, যে আমাদের যে যোগ্যতা অনুসারে চাকরি কিন্তু এখন নাই। তো ওই জিনিসটাই আমি কয়েকবার ওই যে চ্যানেলটাই বললাম, ওই চ্যানেলটাই আমি 2বার এরকম একটা আমার সাথে হয়েছে। আমার কাছে টাকা চাইছে, আমি বলছি আল্লাহ হাফেজ। সব দালালি সিস্টেম আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে আমি ওখান থেকে এই জন্য মানে চলে আসছি। আর এর আগে আমি হচ্ছে আপনি ঘুরি পেজের একটা নাম শুনছেন, ফেসবুক পেজ। ওই ঘুরি পেজে আমি একদিন ওইখানে আপনার রমনায় গেছিলাম, তখন ওনাদের সাথে হঠাৎ করে দেখা। ওইখানে ওনাদের সাথে একটা প্রোগ্রাম করছিলাম, আমাকে বলছিল যে আমি একটা গানের, এই দোতারা দিয়ে একটা গানের সুর করব, যদি আপনি বলতে পারেন যেটা কোন গানের সুর, এবং এই ভিডিওটা আপনি দেখছেন যে মানে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, প্রায় 50 মিলিয়নের কাছাকাছি। তো এই নিয়েই আমি আছি আর কি। আমার এছাড়া ওই যে আপনার যে চ্যানেলটার কথা বললাম, আর হচ্ছে আপনার বাংলার গায়েন, তারপর হচ্ছে আরটিভির আর একটা মাছরাঙ্গা টেলিভিশন বা কি যেন ওটা বলে, ম্যাজিক বাউলিনা, মোটামুটি চেষ্টা করছেন। এগুলো নিয়ে আমি চেষ্টা করি। আর হচ্ছে আমি এই গানটা নিয়ে আগাচ্ছি এজন্য যে আসলে যে কোনো জায়গায় যদি ভালো একটা প্ল্যাটফর্ম দেখি, আমি চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমাকে যেন কেউ বলতে না পারে যে তুমি গান গাও, আসলে তোমার ভিতরে কোনো চেষ্টা নাই। আমি আমার চেষ্টা করে যাচ্ছি। আসলে একটা আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে মানে আমাদের বরিশালের, যে মানে লুঙ্গি খুলতে কপাল লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। লুঙ্গি খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। তো এরকম আমি মনে করি যে আমি যদি চেষ্টা করি, হয়তোবা কোনো একটা সময় আল্লাহ চাইলে কোনো ভালো একটা প্ল্যাটফর্মে আমি যেতেও পারি। এজন্য আমি চেষ্টা করতেছি, দেখি বাকি আল্লাহর ইচ্ছা। জি জি, ইনশাআল্লাহ চেষ্টা থাকলে সফলতা আসবে 100%। এখন বিষয়টা হচ্ছে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে যেমন আমি একটা পেজ চালাচ্ছি, এবং ওই যে ঘুরি পেজ, মানে যেটাই বলেন না কেন, আপনি চাইলে তো নিজেও পেজ ক্রিয়েট করে
আপনি নিজের জায়গা থেকে চেষ্টাটা করতে পারেন? হ্যাঁ, আমার একটা পেজ আছে, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেল, মানে তিনটাই আমার প্ল্যাটফর্মে আছে। কিন্তু আমার ওইটা আমি করতেছি, মানে আমি যে কাজটা করতেছি এর ফাঁকে ফাঁকে আমি ওটা একটু সময় দিতেছি। আমার জি। পেজের নাম হচ্ছে ভয়েস অফ জিহাদ। আচ্ছা আচ্ছা। এই একই নাম আমার তিনটা প্ল্যাটফর্মে। তো আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তিনটাই একই নাম। আচ্ছা এবং আপনার টিকটক যেটা আছে ওটা আমি এখন চালাই না, ওটা একদম সেম নাম। আচ্ছা, আমি এ বিষয়ে আপনাকে কিছু ধারণা দিব। আগে একটু দর্শকদের কিছু বলি। উনি হচ্ছে মোটামুটি যদি বলেন যে প্রফেশনাল লেভেলের সিঙ্গার, কিন্তু বাংলাদেশের যে অবস্থা সেটা হচ্ছে যোগ্যতা অনুসারে এখন কিছু পাওয়া যায় না। এটা আসলে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সৌভাগ্য, কিন্তু যোগ্যতার দিক থেকে আমরা দুর্ভাগ্য। তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা সর্বোচ্চভাবে শেয়ার করবেন, এবং যাতে ওনার গান শোনার মতো বা ভালো একটা প্ল্যাটফর্মে গিয়ে উনি গান গাইতে পারে এবং আমরা সেটা উপভোগ করতে পারি। ওনার জন্য সবাই দোয়া করবেন, আর ওনার গান আমরা শুনবো। আস্তে আস্তে সামনে যাই, ভিডিওটি স্কিপ করবেন না। এখন বিষয়টা হচ্ছে আপনার এই যে যতটুকু পথ চলা, এর মধ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2 লাইনের মধ্যে বেস্ট আপনার ফেভারিট গান কোনটা, একটু যদি 2 লাইনের মধ্যে শোনান। হ্যাঁ, অবশ্যই। আমি আমার এ যাবৎকালের আমি যত গান করছি সবই তো, আমার তো আসলে নিজের মৌলিক কোনো গান নাই, জি। যে এগুলো কভার গান, ঠিক আছে। cover। তো ওর ভিতরে আমার আমাদের বরিশালের একজন নায়ক, ওনার নাম হচ্ছে ওমর সানি, আমার খুব প্রিয় একজন নায়ক। তো ওনার একটা প্রেম গীত ছবির একটা গান আছে, আমার মনের ময়ূরী আয় রে। এই গানটা আমি একটু 2 লাইন হলে চেষ্টা হ্যাঁ, আমার করতেছি। পছন্দের একটা গান। আমার সাথী আয় 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 রে, আয় রে, আয় রে, আমার মনের ময়ূরী আয় রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এলো তুমি নাই রে, আয় রে, আমার মন কাঁদে রে, আমার সুরের সাথী আয় রে, তোমার সুরে ডাকি রে, ময়ূরী আছে ময়ূর নাই রে, আয় রে, আমার মন কাঁদে রে। অসাধারণ অসাধারণ আপনার ভয়েস রেঞ্জ। সত্যি কথা বলতে লাইভে যারা দেখবেন, ইউটিউব চ্যানেলে যারা দেখবেন বা পেজে যারা দেখবেন, মানে একটা মানুষ একটা ভয়েস রেঞ্জ, মানে আমি 100% দিতে চাচ্ছি না, বাট 99.9টা দিতেই হবে, কারণ আমি কাছে বসে শুনতেছি তো। মানে অসাধারণ, এক কথায় এর বাইরে কিছু বলার নাই। কিন্তু বাংলাদেশটা আসলে সবাই বলে স্বাধীন বাংলাদেশ, যদি স্বাধীন থাকতো তাহলে এই মানুষগুলো কেন সেই স্থানটা পাচ্ছে না? মানে একটা মানুষ যদি সাধারণভাবে এভাবে ভোকাল দিতে পারে, তার যদি ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে সে কি করতে পারে? সর্বোপরি আমার চিন্তা ভাবনা আছে স্টুডিও করার। তো যদি আমি স্টুডিও করি, ইনশাল্লাহ স্টুডিও উদ্বোধনে এই মানুষটাকে আমি প্রথম রেকর্ডিংটা আমি করবো। থ্যাংক ইউ সো মাচ। আমার চিন্তা ভাবনা আছে। আর সর্বোপরি যারা স্টুডিও মালিক রয়েছেন, প্রতিভাবান মানুষ কিন্তু আপনাদের প্রয়োজন। এখন আপনারা একটা মানুষ নিয়ে গান শেখাচ্ছেন, চর্চা করতেছেন, সবকিছু ট্রেনিং করে আপনারা যেভাবে রেকর্ডিং করতেছেন শুধু টাকার মাধ্যমে, কারণ আপনারা ট্রেনিং করতে টাকা নিচ্ছেন, রেওয়াজ করার জন্য টাকা নিচ্ছে, সবকিছু মিলাইয়া। কিন্তু আপনাদের এরকম ট্যালেন্টেড লোক যদি আপনার স্টুডিওতে একটা গান করার সুযোগ করে দেন, তো উনিও ধন্য, আর হয়তো আপনাদের এটা নিয়ে কখনো বদনাম হবে না। তো রিকোয়েস্ট করবো যারা স্টুডিও মালিক রয়েছেন, আমার ভিডিওটা যদি আপনাদের সামনে চলে যায়, একটু যোগাযোগ করে ওনাকে একটু সুযোগ করে দিবেন, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে। সর্বোপরি আপনার কখনো কোনো স্টুডিওতে আপনি ট্রাই করেছিলেন কিনা? না, আসলে আমি স্টুডিওতে কখনো ট্রাই করিনি, কারণ ওই সুযোগটা আমি আসলে কোথাও পাইনি এরকম দেওয়ার মতো। আর আমি কথা বলছি, কিন্তু ওনারা বলছে যে আপনি যদি কোনো গান করতে চান, একটা গান মানে অনেক টাকা আমার কাছে দাবি করছে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে টাকাগুলো দাবি করছি এটা আসলে আমার পক্ষে অ্যারেঞ্জ করাটা খুব একটা সমস্যা হয়ে যেত। এই জন্য
যেহেতু আমি চিন্তা করছি যে আমার এই টাকাটা ম্যানেজ করা আমার কাছে খুব টাফ হয়ে যাবে, তো ওই জন্য আর সামনে আর আমি আগাইনি আসলে। তো আমি ওই মিনি স্টুডিও যেটা বলে ঘরে আমি নিজেই তৈরি করছি, মানে আপনার মাইক্রোফোন, তারপর সাউন্ড কার্ড যেটা দিয়ে, ওটা তো স্টুডিওর কাজটা হয় না, স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক। মনের আনন্দের সাথে গান করা যেটা বলে, ওইটা আমি আর কি ওইভাবে করছি। কিন্তু ওনাদের সাথে যদি যে কোনো স্টুডিওতে আমাকে ওইভাবে ডাকা হইতো বা সুযোগ দেওয়া হতো, তাহলে আমি হয়তো বা করতে পারতাম। কিন্তু আমার সাথে মানে কথা বলার আগেই আমাকে বলছে যে আপনার তো একটা অ্যামাউন্ট দরকার, এখানে তো একটা খরচ দরকার। তো আমি তখন আমি জিজ্ঞেস করছি যে আসলে এটা অ্যামাউন্টটা কত। তো যে অ্যামাউন্টটা বলা হয়েছে সেটা আমার পক্ষে রাফ অ্যান্ড টাফ, এই জন্য আমার আর করা হয়নি আসলে। জি জি জি। এখন আমি বলি, হয়তোবা আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, হয়তো ওই রকম বড় ধরনের মাধ্যম না, তবে মাধ্যমের সোর্সগুলো হয়তো আপনাকে আমি দিতে পারবো। এবং সামনে কিছুদিনের মধ্যেই হচ্ছে আমি একটা স্টুডিও করার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ সেই স্টুডিওতে আপনি সার্বক্ষণিক আজীবনের জন্য আপনি এখানে গান করতে পারবেন, এবং সেটা পেমেন্ট ছাড়া, যেহেতু আমি আপনার পাশে আছি, আপনার শো নিচ্ছি। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ হয়ে যান। আপনি ততটা অ্যাক্টিভ না, যতটা আপনার বিষয়ে আমি রিসার্চ করেছি ততটা অ্যাক্টিভ না। আমি কিছু আপনাকে টিপস বা একটা ফর্মুলা দেখাই দেবো, ওইভাবে যদি আপনি কাজ করেন আপনার কখন স্টুডিওর দিকে তাকাই থাকতে হবে না। আর কি বুঝাইতে পেরেছি কিনা? অবশ্যই। আপনার স্টুডিওর দিকে তাকাইতে হবে না, কারণ আমি মিরাজ হাওলাদার, আমি 5টা প্ল্যাটফর্ম চালাচ্ছি। আপনার টিকটক, ইনস্টাগ্রাম, হফনিটি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো সেখান থেকে আপনার এই মিরাজ হাওলাদারকে মোটামুটি মানুষ চিনে বিধায় আজকের আমি এই যে মিরাজ শো, এই প্রোগ্রামটা করার সুযোগ পেয়েছি। এবং আমি চাই প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে নিজের দক্ষতায় একটা প্ল্যাটফর্ম তৈরি করুক। অবশ্যই। তো এক্ষেত্রে আপনি বাংলাদেশটায় বর্তমানে এই সিস্টেমটা অফ হয়ে গেছে, যেখানে যোগ্যতা অনুসারে তাকে কর্ম দেওয়া হয়। তো এই জায়গা থেকে নিজের যোগ্যতা, নিজের অবস্থান থেকে আপনি তৈরি করবেন। এখন থেকে আপনি রেগুলারলি ইউটিউবে কাজ করবেন, আপনি ইনস্টাগ্রামে কাজ করতেছেন, পেজে কাজ করবেন। এবার এটারও অনেক টিপস আছে, সেক্ষেত্রে আপনাকে একটা ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি, আমার অডিয়েন্সরা জানে বা আপনি হয়তো কিছুটা জানেন। আমি একটা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করতেছি টিকটকের মধ্যে, এবং ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে, এবং আমার গ্রুপের নামে সেম ক্যাটাগরিতে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। ইনশাল্লাহ এখন থেকে আপনি চেষ্টা করবেন আপনার দক্ষতা আপনার নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন, আপনার ফেসবুক পেজ আমাদের গ্রুপের সাথে অ্যাড করবেন, সেখানে পোস্ট করবেন এবং আমরা এটা সর্বোচ্চ শেয়ার করব। থ্যাংক ইউ। এরপর হচ্ছে টিকটক গ্রুপে জয়েন করবেন, আমাদের একটি গ্রুপ রয়েছে, আমি আপনাকে লিঙ্ক দেবো, সেখানে জয়েন করবেন। ওখানে একটা ভিডিও যদি ছাড়েন, কিছুদিন কাজ করেন, আপনার ভিডিও ইনশাল্লাহ ট্রেন্ডিংয়ে চলবে। আপনি একসময় দেখবেন যাদেরকে আপনি নক করেছেন ওরা আপনাকে পেমেন্ট করে ইনশাল্লাহ আপনাকে প্রোগ্রাম করবে। কিন্তু আপনার সেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, আপনার নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, আপনার ভয়েস যে রেঞ্জ এটাকে ফুটে তুলতে হবে। বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির যারা কর্মব্যস্ততা, মানে এক কথায় আমি বলি যে মানে সংসার জীবনে যারা চলে গেছে, এদের মানে চাইলেই সবসময় মানে এই যে প্ল্যাটফর্মের দিকে আপনার যেই সময়টা দেওয়া দরকার ওইটা পারা যায় না, যেটা আমার ক্ষেত্রেই হয়। কারণ এখন আমি যদি সবসময় গান বাজনা নিয়ে পড়ে থাকি, আমার তো একটা সংসার আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে, বা আমার মা বাবা আছে, ওনাদের তো একটা ভরণ পোষণের দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই। যেহেতু আমার একটা সংসার, ওখানে একটা মাসিক আপনার একটা খরচ আছে, সেই খরচটা তো আমাকে অবশ্যই বহন করতে হবে। 100%। তো এই খরচটা বহন করতে গিয়ে অনেক সময় আমি নিজেই মানে হেজিটেশনের ভিতরে পড়ে যাই। তো সেই ক্ষেত্রে অনেক সময় চাইলেও মনে করেন যে আমি এই সময়টা আমি দিতে পারি না। করতে পারে না। আপনার এটা হচ্ছে কি, কর্মটা আগে মানে ফোকাসে রেখে আপনার সাইডে আপনার এটা করতে হবে। কিভাবে? আপনার যেমন আপনি ডিউটি কখন শেষ হয়, ধরেন 5টা শেষ হলো বা রাত্র 8টায়, এরপরে কিচ্ছু দরকার নাই, একটি গান আপনার যেহেতু স্টুডিও সেট আপটা মোটামুটি ভাবে আছে, মোটামুটি ওখানে একটা গান আপনি রেকর্ড করবেন, ওই সেম গানটা আপনি 4-5টা প্ল্যাটফর্মে আপলোড করবেন, এবং এডিটিং না করতে পারেন বাট আপলোড করবেন, কারণ আপনার যে ভয়েস রেঞ্জ এডিট না করলে মানুষ শুনবে, মুগ্ধ হবে। তো সেক্ষেত্রে আপনি বিনোদনের পাশাপাশি একজন চা খাইতে গেছেন, ওই সময়টা ওখানে ব্যয় না করে এখানে 2 মিনিটের জন্য একটা গান রেকর্ড করেন। বুঝাইতে পারছি? আমি সেটা করি, আমি কিন্তু আপনার পরিচিত হতে হলে যে কোনো ভালো একটা প্ল্যাটফর্মের সুযোগ অবশ্যই নেওয়া উচিত বা নিতে হবে। সেই জায়গা থেকে আমি মিরাজ হাওলাদার, আমি বলতেছি, এই যে মানুষটা, আপনার আইডি গুলোর নাম একটু বলে দিবেন। আমার আইডির নাম হচ্ছে ভয়েস অফ জিহাদ, এটা ইংলিশে লেখা। এটা কোনটায়? এটা মানে তিনটা একই নাম। আচ্ছা, ভয়েস অফ জিহাদ। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তিনটাই একই নাম। ওকে, আরেকটা কথা আপনার মাথায় ঢুকিয়ে দিই, আজকে থেকে আপনি জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে আনসোশ্যাল প্ল্যাটফর্ম বলবো আমি, সোশ্যাল প্ল্যাটফর্ম এটাকে আমি বলি না। আপনার ফেস ভ্যালুটা তাড়াতাড়ি রিচ আপ হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটা একমাত্র মাধ্যম হচ্ছে টিকটক। এটা আপনি জানেন কিনা আমি জানি না। অবশ্যই। অতি তাড়াতাড়ি ভাবে আপনি গ্রো আপ করবেন, আপনার পাশাপাশি ওখানে একটা অ্যাকাউন্ট করবেন,
করার পরে যে কোনো আপনি এটা ভালো দেখে একটা গ্রুপে জয়েন করে সেখান থেকে ভিডিওটা সর্বোচ্চভাবে শেয়ার করার চেষ্টা করবেন। আপনার হচ্ছে যদি একটা ভিডিও ফেসবুকে 10টা ভিউজ আসে, সেম টাইমে আপনার 1000 ভিউজ আসবে টিকটক প্ল্যাটফর্মে। টিকটকটা মানুষ ওটার সাথে ইনভলভ বেশি, মানে প্রত্যেকটা মানুষ ওটা ইনভলভ আছে, বাট ফেসবুকে তো সবাই চালাইতে পারে না, না ধারণা থাকতে হয়। ইউটিউব সবার জন্য না, ইনস্টাগ্রাম সবার জন্য না, এগুলো হচ্ছে হাই লেভেলের জন্য। টিকটকটা হচ্ছে একটা কমন একটা প্ল্যাটফর্ম, ওখানে যে কেউ ওখানে জয়েন করতে পারে। জি। তো যার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি একটা গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন, বা আমি আপনাকে লিঙ্ক দেবো, ওইভাবে আপনি কাজ করবেন। আমার কথা হচ্ছে যোগ্যতা অনুসারে আপনি আপনার জায়গাটা তৈরি করে নেবেন। তো এর ফাঁকে আমাদের দর্শকদের জন্য আরেকটা গান যদি শোনান। হ্যাঁ অবশ্যই, আমি এবার যে গানটি করছি সেটা হচ্ছে আমাদের বাউল শিল্পী সালাম সরকারের একটি গান। আচ্ছা, আচ্ছা। আমার খুব প্রিয় একটা আমার গান। প্রিয় একটা গীতিকারণী। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়, ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন। ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেইমানের পায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়, ভালোবাসায় এমন কেন হাসায় রে কাদায়। চমৎকার, চমৎকার। মানে এক কথায় মানে এটার কিভাবে বোঝাতে পারবো, একটা জিনিস কি, বিচ্ছেদ যার মধ্যে নাই সে বিচ্ছেদের জ্বালা কখনই বুঝবে না। সর্বোপরি এই মানুষটা, আমি জানি না আমার ওনার জন্য কি করতে ইচ্ছে হচ্ছে। সত্যি কথা, মুগ্ধময় একটি গান। আপনি যদি গানের ভাষা বুঝেন, যদি আপনি এটা উপলব্ধি করতে পারেন, অনুধাবন করতে পারেন, আপনি বুঝবেন যে একটা শিল্পী শুধু চর্চায় নয়, আত্মবিশ্বাসে নয়, এটা ভিতর থেকে আসতে হয়। ওনার মধ্যে যে গানের যে রেঞ্জ, ভয়েস যে রেঞ্জ, এটা আসলে 100-র ভিতরে হয়তো বা 2-4টা হতে পারে। তো সর্বোপরি আমি চাইবো এই মানুষটা যেন ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়, অনেকে ভালো একটা সুযোগ দেওয়া হয়। আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে ভালো এবং গুণী একটা গীতিকারের হাতে উনি কিছু করতে পারে। আপনি এই যে গান বাজনা করেন, আপনার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পান? আসলে সাপোর্ট, ফ্যামিলিকে তো সাপোর্ট আছে, কিন্তু আসলে ওই যে আর্থিকের যে বিষয়টা, ওইটা আসলে ওইভাবে মনে করেন যে আমার দেখা গেছে বাবা ওইভাবে হয়তো বা কোনো একটা সময় পারে না, বা এখন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা, উনিও আগে গান বাজনাটা পছন্দ করতো, কিন্তু এখন আর কি ওইভাবে করে না, কারণ উনি একটু আমরা হচ্ছে বংশগত হচ্ছে মুসল্লি। জি। আর উনি এখন মনে করেন যে এই উনি নামাজ রোজা করে, তো এই জন্য উনি আমাদের বাড়ির দরজায় মসজিদ আছে, ওটার দেখাশোনা করে কাজ কামের পাশাপাশি। আর উনি এখন গান বাজনা এই বিষয়ের মানে উনি এই জগতেই নাই টোটাল, এক কথা। বুঝতে পারছি। এই জন্য উনি আসলে এইটা ওরকম একটা সাপোর্ট করে না। জি, জি। ঠিক আছে। আর এর আগে যখন ছিল তখন উনি হ্যাঁ কোনো কিছু গান গাইলে ভালো লাগতো, ওই সাপোর্ট করতো, কিন্তু ওই আর্থিক যে মানে বিষয়টা ওটা চাইলেও মানে পারতো না। ঠিক আছে। আপনি পারিবারিক সাপোর্ট আছে, মানে যেটা স্বাভাবিক সাপোর্ট, জি, জি, ওইটা আর কি আছে।
আপনি কোনো একটা কিছু যদি করতে পারেন সেক্ষেত্রে তো বাধা বিঘ্ন আসবে না। না, কোনো সমস্যা নাই। আপনার ওয়াইফ এর সাপোর্ট? আমার ওয়াইফ হচ্ছে ফুল সাপোর্ট। আচ্ছা আচ্ছা। ফুল সাপোর্ট জি, জি। মানে আমার ওয়াইফ হচ্ছে আপনার এই গান বাজনাটা ও নিজেও পছন্দ, ও কিন্তু আপনার হচ্ছে নামাজ পড়ে, কিন্তু এই মানে আছে না একটা ভালো লাগার দিক থেকে, ওই ভালো লাগার দিক থেকে ও গানটা পছন্দ করে। ও গান ওরকম গায় না বা ওরকম একটা পারে না, মানে স্বাভাবিক কথা, কিন্তু ও হচ্ছে ফুল সাপোর্ট। মানে ফুল সাপোর্ট যদি বলেন যে আমার আত্মীয় স্বজনের ভিতরে যেমন আমার মামারা আছে, এই বিষয়টা যে মানে সাপোর্টের দিক থেকে ওনারাও যথেষ্ট সাপোর্ট করে, হয়তো আর্থিক দিক থেকে মনে করেন যে অনেক সময় হয় না, কিন্তু মানে মনের দিক দিয়ে যে একটা সাপোর্ট, মানে এক কথা বলতে গেলে আপনি দৌড় দিতে গেলেও পিছন থেকে একটা আর্থিকের ওই জায়গায় টাইনে ধরে। ওই জায়গায় টাইনে ধরে, আর মনের দিক থেকে যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা মানে আমার ওয়াইফ হচ্ছে মানে আমি যদি বলি যে 100-এ মানে 200%। জি জি। আচ্ছা, সর্বোপরি আপনারা তো ওনার কথাগুলো শুনেছেন, গান শুনেছেন, তো আপনারা হয়তো বা চাইবেন যে মানুষটা ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাক, এবং ওনার জন্য আপনাদের যদি কোনো প্রকার মন্তব্য থাকে, ভালো লাগা মন্দ লাগা, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। এবং সর্বশেষ যেটা হচ্ছে, আপনি দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলবেন, এবং দর্শকদের উদ্দেশ্য করে একটি গান পরিবেশন করার মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি আজকে ভয়েস অফ মিরাজ হাওলাদারের শোতে আসছি। এটা হচ্ছে আমি আমার টোটাল যে লাইফ স্টুডিওর কিছু বললাম এবং আমার গানের যে প্ল্যাটফর্মের কথাটা বললাম। তো আমি এখানে এসে আমার যে কথা বললাম, এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার গানের ভয়েসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমি যাতে ভালো একটা জায়গায় যেতে পারি সেই সাপোর্টটা আশা করি আপনারা আমাকে করবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে লাস্ট একটা গান করছি। এই গানটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়েছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। এক্সিলেন্ট পারফরমেন্স, মানে এক কথায় কোনো জবাব নেই। আর সর্বোপরি আমরা তাকে ভালো একটা প্ল্যাটফর্মে দেখতে চাচ্ছি, সবার কাছে দোয়া জানাচ্ছি, মানে দোয়া চাচ্ছি। আর আপনারা মিরাজ শো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব যে প্ল্যাটফর্মটি রয়েছে সব জায়গায় একই নাম, মিরাজ শো। এখানে সবাই একটু ঘুরে আসবেন এবং ওনার ভিডিওগুলো দেখবেন। আর
আপনাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমার এই মানুষটার প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো মিরাজ শো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।